তিস্তার পানি বন্টন আন্তর্জাতিক আইন মেনে হতে হবে, চুক্তি নিয়ে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। পিটিআইকে ডক্টর ইউনূস। ছাত্র জনতার আন্দোলনের ফসলকে নষ্ট করতে ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি, অভিযোগ বিএনপির। গুলশানে গণফোরাম সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক। আন্দোলনরত পোশাক শ্রমিকদের যৌক্তিক সব দাবি মেনে নেবে বিজিএমইএ, ছাঁটাই হবে না কেউ। শিল্প বাঁচাতে আজ থেকে কাজে যোগ দেওয়ার আহ্বান নেতাদের। এবং কমলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে ধ্বংস হবে ইসরায়েল, ইহুদিদের সতর্ক করলেন ট্রাম্প। ডেমোক্র্যাট প্রার্থীকে সমর্থন দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি মনির হোসেন। তরুণদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ছাত্র জনতার আন্দোলনের ফসল নষ্ট করতে ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি। এই ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টার ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে নিয়ে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণফোরাম, ন্যাব ভাসানী ও পিপলস পার্টির নেতাদের নিয়ে শুক্রবার বিকেলে লিয়াজো কমিটির বৈঠক করেন বিএনপির সিনিয়র নেতারা। পরে গণমাধ্যমে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। অভিযোগ করেন, দেশে অস্থিরতা তৈরি করে অর্থনীতি সহ সকল শিল্প কারখানা ধ্বংসে একটি মহল ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। ছাত্র জনতার বিজয় অক্ষুণ্ণ রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তা মোকাবেলারও আহ্বান জানান তিনি। বিভিন্ন মিল ফ্যাক্টরিগুলোতে, ওষুধ কারখানাগুলোতে, গার্মেন্ট ফ্যাক্টরিগুলোতে, বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে আজকে ষড়যন্ত্র করে এগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য অনেক ধরনের কর্মকাণ্ড চলছে। যারা দেশকে অস্থির করতে চাচ্ছে, আমাদের সকলকে ঐক্যবদ্ধ চেষ্টা করতে হবে যাতে দেশটা স্থিতিশীল থাকে। এর আগে বিকেলে রাজধানীর রামপুরায় নিহত রিকশা চালক সাগরের পরিবারের সঙ্গে দেখা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা নানান প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি বলেন, কালো টাকা ছিটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে পরাজিত শক্তিরা। বাংলাদেশ একটি স্বাধীন দেশ, সার্বভৌম দেশ। এইখানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী আপনার ইউক্রেন, রাশিয়া বা ওখানে ইসরায়েল হামাসের সাথে বাংলাদেশের এখানে তুলনা করলেন কেন? যারা পরাজিত হয়েছেন কালো টাকা ছড়িয়ে তারা এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করছে এবং আরও করতে পারে। রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় ছাত্র আন্দোলনের সময় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখা। শুক্রবার সকালে শনির আখড়া বালুর মাঠে হতাহতদের স্বজনদের সঙ্গে মত বিনিময় করেন দলটির নেতারা। পরে নিহত 25 জনের প্রত্যেকের পরিবারকে নগদ 2 লাখ টাকা সহায়তা দেওয়া হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ শাখার আমিন নুরুল ইসলাম বুলবুল বলেন, আন্দোলনে নিহতদের পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে। গণহত্যায় জড়িত পুলিশ সদস্যদের বিচারও দাবি করেন তিনি। শহীদ পরিবারের, আহত পঙ্গু পরিবারের সুনির্দিষ্ট তালিকা তৈরি করে তাদেরকে তাদের অভিভাবকত্বের দায়িত্ব নিতে হবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সরকারের কাছে দাবি জানাতে চাই, অগ্রাধিকারের ভিত্তিতে এই গণহত্যাকারী শেখ হাসিনা, তার দল এবং তার সহযোগী শক্তি যারা ভূমিকা পালন করেছে তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তিস্তার পানি বন্টন চুক্তি ইস্যুতে ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকার আলোচনা করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পানি বন্টন অবশ্যই আন্তর্জাতিক আইন মেনে হতে হবে। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক নিয়েও কথা বলেন ডক্টর ইউনূস। শুক্রবার এ সাক্ষাৎকারটি প্রকাশ করে পিটিআই।
বাংলাদেশ ও ভারতের মধ্যে এক দীর্ঘমেয়াদী অমীমাংসিত বিষয় তিস্তা নদীর পানি বন্টন চুক্তি। এ নিয়ে দুদেশের মধ্যে চুক্তির কথা হচ্ছে বিগত কয়েক বছর ধরে, কিন্তু আশ্বাসেই ঝুলে আছে তিস্তা ইস্যু। সম্প্রতি ভারতের বার্তা সংস্থা পিটিআইকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেয়া সাক্ষাৎকারে উঠে আসে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি ইস্যু। শুক্রবার ওই সাক্ষাৎকারটি প্রচার করা হয়। পিটিআইকে ডক্টর ইউনূস বলেন, দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় কোনো দেশেরই লাভ হচ্ছে না। আন্তর্জাতিক আইন অনুযায়ী তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হতে হবে বলেও মত তার। বাংলাদেশের সম্প্রতি ভয়াবহ বন্যার জন্য ভারতকে দায়ী করে ঢাকা থেকে গণমাধ্যমের প্রকাশিত খবর প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, চুক্তি সইয়ের আগে এমন সংকট মোকাবেলায় মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা যেতে পারে। 2011 সালে ঢাকায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সময় তিস্তার পানি বন্টন চুক্তি স্বাক্ষর অনেকটা চূড়ান্ত হয়ে গেছিল। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ওই চুক্তিকে অনুমোদন দিতে অস্বীকৃতি জানানোয় তা আলোর মুখ দেখেনি। এ বিষয়টি সমাধানের আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক নিয়েও কথা বলেন ডক্টর ইউনূস। সংস্থাটি চেতনার পুনর্জীবনের মাধ্যমে আঞ্চলিক অনেক সমস্যার সমাধান করতে পারে বলেও মন্তব্য তার। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। আন্দোলনরত পোশাক শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। শুক্রবার সন্ধ্যায় বিজিএমইএ নেতাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তারা জানান, পর্যায়ক্রমে শ্রমিকদের সব যৌক্তিক দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছে বিজিএমইএ। এই অবস্থায় শনিবার থেকে শ্রমিকরা কাজে যোগ দেবেন বলে আশার কথা জানান বিজিএমইএ সভাপতি। শুক্রবার বিকেলে বিজিএমইএ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন সাভার, আশুলিয়া, গাজীপুরের রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। পরে রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনের সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা তুলে ধরেন কারখানা বন্ধ রেখে আন্দোলনের ভয়াবহ পরিণতির চিত্র। অনেক ব্র্যান্ডের সাথে আমাদের কথা হয়েছে, বলতেছে এই সপ্তাহটা দেখব, যদি সামনের সপ্তাহ থেকে ফ্যাক্টরিগুলো না চলে আমাদের বিকল্প ব্যবস্থা করলে ইন্ডিয়াতে, পাকিস্তানে, আমাদের পার্শ্ববর্তী দেশ অথবা ভিয়েতনাম, কম্বোডিয়াতে চলে যাবে, তাহলে কিন্তু 40 লক্ষ মানুষ বিপাকে পড়ব, গার্মেন্টসের মালিকদের কিন্তু কিছু হবে না। এ সময় সংগঠনগুলোর পক্ষ থেকে আশ্বস্ত করা হয়, যেমন ছাঁটাই হবে না কোনো শ্রমিক, তেমনি জানানো হয় মেনে নেওয়া হবে তাদের যৌক্তিক দাবি। তাই দাবি আদায়ে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তারা। আলোচনার একটা সুফল হচ্ছে, তারা আপনাদের সকল দাবিগুলো, সমস্যাগুলো বিবেচনায় নেবেন, এটা বলছেন। আমরা একমত হয়েছি যে ইতিমধ্যে যে সমস্ত কারখানায় ব্ল্যাক লিস্টেড করা হয়েছিল সেগুলো বাদ দেওয়া হবে এবং ভবিষ্যতে আর কোনো ব্ল্যাক লিস্টেড হবে না। আমরা সকলে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা পোশাক শিল্পকে টিকিয়ে রাখেন এবং এই জন্য যার যে ফ্যাক্টরিতে আপনারা কাজ করেন যথাযথভাবে কাজে যোগদান করুন এবং আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা আপনারা মালিকেরা দ্বিপক্ষীয়ভাবে আলাপ আলোচনা করুন এবং সেখানেও যদি সমঝোতা না হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। তবু আপনারা রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না এবং কারখানার ভিতরে কাজ বন্ধ করে বসে থাকবেন না। পুরোদমে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বিজিএমইএ সভাপতি জানান, কারখানা সচল রাখতে পারলে অনেক সহজ হবে শ্রমিকদের দাবি পূরণ করা। সমস্যার পাশাপাশি একটা পয়েন্টে ঐক্যমত বসেছেন যে আগে ইন্ডাস্ট্রি চালু রাখতে হবে, ইন্ডাস্ট্রি চালু রাখার পরে, ইন্ডাস্ট্রি বাঁচানোর পরে অন্যান্য সমস্ত আলোচনাগুলো স্টেপ বাই স্টেপ আমরা সমাধান করব। আপনারা যে মেসেজ দিয়েছেন এই মেসেজটা সর্বস্তরে পৌঁছাবে এবং নিরবিচ্ছিন্ন পোশাক কারখানাগুলি চলবে। বিজিএমইএর তথ্য, গত এক বছরে নানা কারণে বন্ধ রয়েছে রপ্তানিমুখী 260 থেকে 270টি পোশাক কারখানা। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। নতুন শিক্ষাবর্ষ শুরু হতে মাত্র 3 মাস বাকি থাকলেও এখনও চূড়ান্ত হয়নি পাঠ্য বইয়ের পাণ্ডুলিপি। শুধু তাই নয়, কয়েকটি শ্রেণীতে হয়নি টেন্ডারও। এখনও ছাপা শুরু না হওয়ায় জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। মুদ্রণ সংশ্লিষ্টরা বলছেন, বছরের শুরুতে কিছু বই পৌঁছানো সম্ভব হলেও সব বই ছাপা শেষ হতে মার্চ পর্যন্ত সময় লাগবে। তবে চ্যালেঞ্জ থাকলেও যথাসময়ে বই পৌঁছানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে পাঠ্যপুস্তক বোর্ড। শাকির আহমেদের রিপোর্ট।
প্রতি বছরের মতো 2025 শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে প্রায় 35 কোটি বিনামূল্যের বই ছাপাবে সরকার। তবে বছর শেষ হতে 3 মাস সময় বাকি থাকলেও এখনো 4টি শ্রেণীতে ছাপা কাজের প্রথম ধাপ টেন্ডার প্রক্রিয়ায় শুরু করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। 6টি শ্রেণীর টেন্ডার প্রক্রিয়া শেষ হলেও পাণ্ডুলিপি চূড়ান্ত না হওয়ায় বই ছাপার কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। আগামী শিক্ষাবর্ষে 8ম শ্রেণী পর্যন্ত প্রচলিত কারিকুলামের বই থাকবে বলে সিদ্ধান্ত হলেও এসব বইয়ের প্রচ্ছদ থেকে শুরু করে কন্টেন্টে নানা পরিবর্তনের মাধ্যমে তা পরিমার্জন করা হবে। আর 9ম ও 10ম শ্রেণীর শিক্ষার্থীদের পুরনো কারিকুলামের বই দেওয়ার কথা বলা হলেও তাতেও আসবে নানা পরিবর্তন। আর মাধ্যমিকে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ আবার চালু হওয়ায় বাড়ছে বইয়ের সংখ্যাও। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে, চ্যালেঞ্জ থাকলেও শিক্ষার্থীদের হাতে সময় মতো বই পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। মুদ্রণ সংশ্লিষ্টরা সচেষ্ট হলে এই সময়েই কাজ শেষ করা সম্ভব বলে মনে করছে বোর্ড। কিছুটা চ্যালেঞ্জ আছেই, তারপরে আমার ধারণা আমরা যদি সম্মিলিতভাবে ওনারা যেরকমভাবে বললেন যে রাষ্ট্রের স্বার্থে সকলে যদি একযোগে কাজ করে, দিনরাত কাজ করে, আমার ধারণা যে এগুলি সেই সমস্যাগুলি সমাধান করা সম্ভব। তবে মুদ্রণ ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। জানুয়ারিতে কিছু বই পৌঁছানো সম্ভব হলেও 9ম ও 10ম শ্রেণীর বই পেতে মার্চ পর্যন্ত সময় লাগবে বলে ধারণা তাদের। 9-10-এর যে বই সেটি কোনো ক্রমে মার্চের আগে ছাত্ররা পাবে না। এবং আমি আমার অভিজ্ঞতার আলোকে, দীর্ঘদিন দায়িত্বে থাকার আলোকে এবং আমাদের মেশিনের যে ক্যাপাসিটি তার আলোকে এবং কারিকুলামে যে কারেকশন হবে সেই কারেকশনটা যত দ্রুত করতে পারবে তত আমাদের জন্যও কল্যাণকর, এনসিটিভির জন্যও কল্যাণকর। পুরো প্রক্রিয়া সময় মতো শেষ করতে পরিমার্জনের পাশাপাশি পাণ্ডুলিপি দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত করার পরামর্শ মুদ্রণ শিল্প সমিতির। সিট মেশিনের জন্য শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আসন্ন দুর্গাপূজা আগের চেয়েও নিরাপদে উদযাপন করা হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। রাজধানীর বংশালে ছাত্র জনতা সম্প্রীতি সমাবেশে এই কথা বলেন তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয় অক্ষুণ্ণ রাখতে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি। হিন্দুদেরকে বলবো, মহা উৎসবে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করুন, আরো ভালো মতো পালন করুন। আওয়ামী লীগের আমলে যেরকম পালন করতে না পারছেন তার চেয়ে আনন্দের সাথে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন। যদি প্রয়োজন হয় আমরা আপনাদেরকে ছায়ার মতো রাখবো। একদল ফেসিবাদ, দখলদার, লুটেরারা আবার দেশকে লুট করার চক্রান্ত করতেছে। আমরা চাই না কারোর উপর জুলুম করতে, কাউকে বৈষম্য করার জন্য আন্দোলন করি নেই, বরং বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকারকে সমুন্নত রাখার জন্যই 5ই আগস্ট আমরা জীবন দিয়েছিলাম। ভাঙছেই না ডিমের বাজারের সিন্ডিকেট। এবার প্রতি ডজনে দাম বেড়েছে 10 টাকা করে, কিন্তু কেন বেড়েছে তা জানেন না বিক্রেতারাও। সাপ্তাহিক ছুটির দিনে বাজারে গিয়ে মুরগির দাম শুনে অস্বস্তি নেই ক্রেতার। সপ্তাহ ব্যবধানে ব্রয়লার আর সোনালী বিক্রি হচ্ছে কেজিতে 10 থেকে 20 টাকা বেশিতে। দিনের সঙ্গে দাম বৃদ্ধির এই চক্রে নাজেহাল অবস্থা স্বল্প আয়ের মানুষের। রাজধানীর কারওয়ান বাজারে ঢুকতেই মুরগি বিক্রেতারা জানালেন সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে ব্রয়লার ও সোনালীর দাম। কারণ হিসেবে সম্প্রতি ফেনী নোয়াখালী অঞ্চলে আকস্মিক বন্যায় খামার ক্ষতিগ্রস্ত হওয়াকে দায়ী করছেন তারা, যদিও তাদের এই দাবিকে অযৌক্তিক বলছেন ক্রেতারা। ব্রয়লার মুরগি আজ বিক্রি করতেছি 170 টাকা, বন্যার কারণে খামারগুলো বন্ধ ছিল। আমার মনে হয় না কোনো যৌক্তিকতা আছে, আর বাজারে তো প্রচুর এই সপ্তাহে এসে ডিমের বাজারও ঊর্ধ্বমুখী। হুটহাট দাম বৃদ্ধির সঠিক কারণ না জানলেও পাইকারদের ঘাড়ে দায় চাপাচ্ছেন খুচরা বিক্রেতারা। যদিও ভোক্তাদের স্পষ্ট দাবি, সিন্ডিকেটের কারসাজিতেই বেশি দামে ডিম কিনতে বাধ্য হচ্ছেন তারা। ডিম গেছে সপ্তাহে বেচতেছি 150 টাকা ডজন, চলতি সপ্তাহে 160 টাকা করে বেচা লাগে। পাইকারি বাজারটার উপরে শতকরা 20 টাকা বাড়তি। সিন্ডিকেট আছে, ওরা নিজেদের মতো করে ডিমের দামটা নির্ধারণ করে, কারণ এটা তো মনিটরিং নাই। মাছ বাজারের বিক্রেতারা জানালেন সরবরাহ বাড়ার পরও ইলিশ ছাড়া অন্য মাছের দাম কেন কমছে না তার উত্তর নেই তাদের কাছে। রুই কাতল সব আগের দামে, মাছের আমদানি বেশ ভালোই আছে,
কিন্তু মাছের দাম কমতেছে না। বাজার মূল্য আর একটু কমা উচিত। তবে আলু ও দেশি পেঁয়াজের বাজারে মিলছে দাম কমতির খবর। পাবনার পেঁয়াজ 12 টাকা 14 টাকা এরকম আসছিল, আজকে 110 টাকা। ভারতে 106 টাকা কেজি আর পাকিস্তান হলো 92 টাকা কেজি, কম হনে পারো। যদি প্রাইসটা একটু আমাদের আয়ত্তে আসতো আমরা আর একটু ভালো থাকতে পারতাম। আলুদা নিম্নমুখী, আগে ছিল 48-49, এখন 46-47। এদিকে সবজির দাম কমতির দাবি বিক্রেতারা করলেও ক্রেতারা বলছেন উল্টো কথা। আজকের বাজারে পটল আছে 50 কেজি, ভিন্ডি আছে 40 থেকে 45 কেজি, চিচিং আছে 50-60 কেজি। যে সবজি আমি 3-4 দিন আগেও 25-30 টাকা করে কিনছি, আজকে 50 টাকা 70 টাকা। দামটা প্রথম কিছুদিন মানে আন্দোলনের পর থেকে কিছুদিন একটু কমছিল, কিন্তু আবার আগের দামে চলে গেছে। কয়েক সপ্তাহ ধরে একই তালে চলতে থাকা মুদিপণ্যের বাজারে মাসের শুরুতে বিক্রি বৃদ্ধির বিপরীতে কমেছে আটা ময়দার দাম। আর গত সপ্তাহে এক দফায় মোটা চালের দাম কেজিতে 2-3 টাকা বাড়ার পর বর্তমানে বাজার রয়েছে স্থিতিশীল। নতুন করে আর বাড়ে নাই চালের দাম। একটু দ্রব্যমূল্যের দাম কম হয় তাহলে ভালো হয়। আটার দাম কমছে, চিনির দাম কমছে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। আমদানি বাণিজ্য সহজ করতে উদ্যোগ নিল বাংলাদেশ ব্যাংক। আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, বিলাসবহুল ও অভ্যন্তরীণ ছাড়া অন্য সব ধরনের পণ্য আমদানিতে এলসি মার্জিন তুলে দেওয়া হয়েছে। এলসি খোলার ক্ষেত্রে নগদ মার্জিনের হার নির্ধারিত হবে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে। সংকট উত্তরণের পথে কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। 2022 সালের শুরু থেকেই অস্থির হয়ে উঠতে থাকে দেশের বৈদেশিক মুদ্রার বাজার, বাড়তে থাকে ডলারের দাম ও সংকট। একই সঙ্গে চাপ বাড়ে নিম্নগামী রিজার্ভের হিসেবে, যার ব্যাপক প্রভাব পড়ে আমদানি বাণিজ্যে। কারণ ওই বছরের 4 জুলাই পণ্য আমদানিতে কড়াকড়ি আরোপ করে বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ ব্যাংক, যেখানে বলা হয় বিলাসী পণ্য আমদানিতে 100% আর দরকারি পণ্য আমদানিতে এলসি মার্জিন রাখতে হবে 75%। বৈদেশিক মুদ্রার প্রকট সংকটের চিত্র ফুটে ওঠে ওই প্রজ্ঞাপনে। জানিয়ে দেওয়া হয়, এলসি খোলার ক্ষেত্রে দরকারি ডলারের জমা দিতে হবে আমদানিকারককে, ব্যাংক থেকে মিলবে না কোনো ধরনের সহায়তা। এবার কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দরকারি 10 ধরনের পণ্য আমদানিতে এলসি খোলার শর্ত শিথিল করে গত বছরের 20 জুন একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। সব মিলিয়ে 25 মাসের বেশি সময় ধরে আমদানি সংকোচন নীতিতে চলার পর এবার সহজীকরণের পথে চলার ইঙ্গিত দিল দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। বৃহস্পতিবার এক প্রজ্ঞাপন জারি করে জানিয়ে দিল, 14 ধরনের পণ্য ছাড়া অন্য পণ্য আমদানিতে এলসি মার্জিন তুলে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে এখনও বিলাসজাতীয় বাংলাদেশে অভ্যন্তরীণভাবে উৎপাদিত বিকল্প পণ্য আমদানিতে কঠোরতা বহাল রাখাকে সময় উপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেটা অর্থনীতির স্বার্থে অত্যন্ত যৌক্তিক, কিন্তু একই সঙ্গে আমাদের একটা টাইমলাইন দরকার যে আসলে এটা কতদিন চলবে সেই বিষয়ে যদি একটা ইন্ডিকেশন আসে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানকার যে লোকাল ব্যবসা বাণিজ্য, বিশেষ করে যে সমস্ত পণ্য আমদানি করা হচ্ছে তার ক্ষেত্রে আসলে এই যে ইম্পোর্ট সাবস্টিটিউশন রয়েছে বা নতুন করে যাতে ইম্পোর্ট সাবস্টিটিউশন ইন্ডাস্ট্রি তৈরি হয়, তো সেই বিষয়গুলো দেখাটা আমি মনে করি জরুরি। এখনো যেসব পণ্য আমদানিতে 100% এলসি মার্জিন জমা দিতে হবে সেগুলো হলো মোটর কার, ইলেকট্রনিক হোম বা অফিস অ্যাপ্লায়েন্স, স্বর্ণ ও স্বর্ণালংকার, মূল্যবান ধাতু ও মুক্তা, তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, আসবাব ও সাজসজ্জা সামগ্রী, ফল ও ফুল, নন সিরিয়াল ফুড অর্থাৎ অশস্য খাদ্যপণ্য, প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য ও পানীয় বা টিনজাত খাদ্য, চকলেট, বিস্কুট, জুস, কফি, সফট ড্রিঙ্কস, অ্যালকোহল জাতীয় পানীয় ও তামাক ও তামাকজাত বা এর বিকল্প পণ্য। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে একযোগে জাতীয় সঙ্গীত গাওয়া কর্মসূচি পালন করেছে উদীচী। সংগঠনের সদস্যরা বলছেন, জাতীয় সঙ্গীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয়ভাবে জাতীয় সঙ্গীত গাওয়া কর্মসূচি শুরু করেন উদীচীর সদস্যরা। পরে তারা বলেন, গণ অভ্যুত্থানের মূল সুর বিভক্ত করতে একদল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার বিরোধিতা করে তারা জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের ওপর আঘাত হানতে শুরু করেছে। আমাদের মুক্তিযুদ্ধের যে অর্জন, আমাদের জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত, আমরা কোনোভাবেই এটিকে নস্যাৎ হতে দিতে পারি না। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমাদের অর্জন বাংলাদেশের জাতীয় পতাকা। যে জায়গায় এর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের কথা শুনবো, আভাস আসবে, আমরা অবশ্যই তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কবি, কবিতা আর কণ্ঠশিল্পীদের অংশগ্রহণে হয়ে গেল ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে লাল জুলাইয়ের কবিতা।
শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে শতাধিক কবিতা নিয়ে হাজির হন আবৃত্তি শিল্পীরা। এদিকে বিশ্ব সাহিত্য কেন্দ্রে উন্মুক্ত কবিতা পাঠের আয়োজন করা হয়। ও গান গাইতে পারে না, গান গাইতে দেয় না। কোন প্রজন্মের সাথে পাঙ্গা নিয়েছো? পানি লাগবে পানি, বুক পেতেছি গুলিকর, আবু সাঈদের মায়ের আহাজারি। সব যেন শব্দ থেকে কবিতা, গানে, ছন্দে তালে আবারও উচ্চারিত হলো কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। জীবন মুচ্ছা যায় বারবার, আমার বেটা মারলো কেন? কবি, কবিতা আর কণ্ঠশিল্পীদের অংশগ্রহণে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে লাল জুলাইয়ের কবিতা। শুক্রবার ছুটির দিন বিকেলে শতাধিক কবিতা নিয়ে আবৃত্তি শিল্পীরা হাজির হন কেন্দ্রীয় শহীদ মিনারে। জুলাইয়ে যে আন্দোলনটা আমাদের হলো, ওই সময়ে যে কবিতাগুলো লেখা হয়েছে শুধুমাত্র সেই কবিতাগুলো এখানে আবৃত্তি করবার জন্য। যে সিচুয়েশনটা গিয়েছে, এই সিচুয়েশনটা আমাদেরকে যেমন আবেগপ্রবণ করেছে, আমাদের যেমন কষ্টটাকে জ্বালিয়েছে, যেটাকে বলা যায়, সেই অনুভূতি থেকে আমি এসেছি। এই সময়টাকে ছেঁকে কবিরা যে শব্দগুলো চাষ করেছেন সেগুলোই হয়তো মঞ্চে আমরা ফোটাচ্ছি। কবিতার সঙ্গে দেশাত্মবোধক গানেও মুখর হয় শহীদ মিনার প্রাঙ্গণ। শিল্প সাহিত্যে অগ্নিঝরা জুলাইয়ের ক্ষতচিহ্ন, শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখাই উদ্দেশ্য সবার। আমরা যারা খুব সাধারণ আবৃত্তি শিল্পী, আমরা ফেসবুকে যুদ্ধ করেছি, আমরা রাজপথে এসেছি, মিছিল করেছি, আমরা আমাদের কণ্ঠের ব্যবহার করিনি। সেই কষ্টটা আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমাদের মূল উদ্দেশ্যই ছিল পুরো জুলাই মাস জুড়ে যে কবিতাগুলো লেখা হয়েছে সেই কবিতাগুলোই আমরা পরিবেশন করব। এদিন বিকেলে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে বঙ্গীয় সাহিত্য সভার উদ্যোগে উন্মুক্ত কবিতা পাঠের আয়োজন করা হয়। জুলাই গণ অভ্যুত্থানের কবিতা শিরোনামের এই আয়োজনে দেশের নানা প্রান্ত থেকে আসা কবিরা নিজের লেখা কবিতা পাঠ করেন। অনুষ্ঠানের শেষাংশে গণ অভ্যুত্থানকে সফল করতে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান লেখক ফরহাদ মজহার। নিজেকে যখন হাজির করে, যখন বর্তমান হয়, একেই বলা হয় গণতন্ত্র। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস জয়ী হলে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে বলে সতর্ক করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি নির্বাচিত হলে ধনকুবের ইলন মাস্ককে সরকারের দক্ষতা কমিশনের প্রধান বানানোর ঘোষণা দিয়েছেন সাবেক এই প্রেসিডেন্ট। এদিকে ডেমোক্র্যাট প্রার্থীকে সমর্থন দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার লাস ভেগাসে ইহুদি রিপাবলিকান দাতাদের এক সম্মেলনে যোগ দেন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তাকে জয়ী করতে সবার প্রতি আহ্বান জানান সাবেক এই প্রেসিডেন্ট। তার দাবি, ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস জয়ী হলে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে, তেল আবিবের কোনো অস্তিত্বই থাকবে না, সন্ত্রাসীরা ইসরায়েলিদের নিজ ভূখণ্ড থেকে বের করে দেবে বলেও সতর্ক করেন ট্রাম্প। এ সময় তাকে জয়ী করলে ধনকুবের ইলন মাস্ককে সরকারের দক্ষতা কমিশনের প্রধান বানানোর ঘোষণা দিয়েছেন এই রিপাবলিকান। ট্রাম্পের এই দাবি নিয়ে কমলার প্রচারণা শিবিরের প্রতিক্রিয়া জানতে চেয়েছিল বার্তা সংস্থা রয়টার্স, যদিও কোনো মন্তব্য পাওয়া যায়নি। আগামী 10 তারিখের প্রেসিডেন্সিয়াল বিতর্ক নিয়েই ব্যস্ত আছেন কমলা। এরই মধ্যে পেনসিলভেনিয়ায় পৌঁছেছেন তিনি, যদিও আগে ইসরায়েলের প্রতি তার সমর্থন আছে বলে জানিয়েছেন এই ডেমোক্র্যাট নেত্রী। এদিকে কমলা প্রস্তুতি নিলেও ডোনাল্ড ট্রাম্পের কোনো আগাম প্রস্তুতির প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভান্স। এর জন্য এক নির্বাচনী প্রচারণে গিয়ে ভান্স দাবি করেন নিজের রেকর্ড সম্পর্কে অবগত আছেন ট্রাম্প। এ সময় কমলাকে কটাক্ষ করে ভাইস প্রেসিডেন্ট না বলে ভাইস প্রিন্সিপাল বলেন ভান্স। প্রথম বিতর্ক ঘিরে পেনসিলভেনিয়ায় অবস্থান করছেন ডেমোক্রেট ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালজো। এদিন একটি কাউন্টিতে মেয়েকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণা চালান তিনি। অঙ্গরাজুড়িতে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন ওয়ালজ। আগামী 5 নভেম্বর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। রাহনুল রানা, সময় সংবাদ। কর ফাঁকির মামলায় নিজের দোষ স্বীকার করে নিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার কার্যক্রম শুরুর আগে ফেডারেল আদালতের কৌশলীদের এই কথা জানান হান্টারের আইনজীবীরা। মামলায় দোষী সাব্যস্ত হলে হান্টারের সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড হতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার নতুন প্রমাণ প্রকাশ করা হবে জানিয়েছেন বিচারক তানিয়া চুটকান। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে কর ফাঁকির মামলা চলছে। গেল বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে হান্টারের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের এ মামলা দায়ের করে মার্কিন বিচার বিভাগ। 54 বছর বয়সী বাইডেন পুত্রের বিরুদ্ধে 9টি অভিযোগ আনা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে তিনি 2016 থেকে 2019 সালের মধ্যে বিলাসী জীবনযাপন করার পেছনে লাখ লাখ ডলার খরচ করেছেন। এ সময় তিনি ইচ্ছাকৃতভাবে $14 লাখ কর পরিশোধ করেননি। তবে হান্টার এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন। গেল 8 মাস ধরে হান্টারের বিরুদ্ধে তদন্ত শেষে বৃহস্পতিবার ছিল মামলার নির্ধারিত দিন। সকাল থেকেই লস অ্যাঞ্জেলেসের ফেডারেল আদালতে প্রেসিডেন্ট পুত্রের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরুর তোড়জোড় চলে। শুরু হয় জুরি ঠিক করার প্রক্রিয়া। এ সময় হান্টার দোষ স্বীকার করার কথা জানান আদালতে। এ সময় বিচারক মার্ক স্কার্সি সতর্ক করে দিয়ে বলেন, দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ 15 বছর কারাদণ্ড হতে পারে, জরিমানা হতে পারে $5 থেকে $10 লাখ। এসব বিষয়ে হান্টার অবগত আছেন কিনা জানতে চান বিচারক। জবাবে হান্টার বলেন তিনি শাস্তি সম্পর্কে জানেন। এরপরই আদালত হান্টারের স্বীকারোক্তি গ্রহণ করেন। আগামী 16 ডিসেম্বর এই মামলার রায় দেওয়ার কথা রয়েছে। এর আগে আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার অপর একটি মামলায় এই বছরের জুনে দোষী সাব্যস্ত হন হান্টার। মার্কিন প্রেসিডেন্ট চাইলে যে কোনো অপরাধীকে ক্ষমা করে দিতে পারেন। তবে প্রেসিডেন্ট জো বাইডেন আগেই বলেছেন তিনি তার ছেলেকে বাঁচাতে ক্ষমা করার নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবেন না। এদিকে 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নতুন তথ্য প্রমাণ হাজির করার কথা জানিয়েছেন বিচারক তানিয়া চুটকান। এ মাসের 26 তারিখ মামলার দিন ধার্য রয়েছে। কিন্তু ট্রাম্পের আইনজীবীরা চাচ্ছেন না আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে তার বিরুদ্ধে নতুন কোনো অভিযোগ ও প্রমাণ হাজির করা হোক। বিশ্লেষকদের ধারণা, নতুন তথ্য প্রমাণ নভেম্বরের 5 তারিখের নির্বাচনে ট্রাম্পের প্রচারণায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা থেকে বাড়তি সুবিধা পেতে পারেন প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সাধারণ ক্ষমার 5 দিন অতিবাহিত হওয়ার পর দুবাই ইমিগ্রেশনে হেল্প ডেস্ক চালু করেছে বাংলাদেশ কনসুলেট। এর মাধ্যমে বিভিন্ন দিক নির্দেশনা পাচ্ছে অবৈধ প্রবাসীরা। শিবলি আল সাদিকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতে অবৈধভাবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেশটিতে ঘোষিত সাধারণ ক্ষমা প্রসঙ্গে বিভিন্ন ডকুমেন্টেশন তৈরির কার্যক্রমে সহায়তা করতে হেল্প ডেস্ক চালু করা হয়েছে। সাধারণ ক্ষমায় অবৈধ বাংলাদেশি অভিবাসীদের জন্য ভিসা জটিলতা এড়াতে বাংলাদেশ মিশন বেশ কয়েক দফা দেশটির ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে আলোচনাও করেছেন। এর ভিত্তিতে সাধারণ ক্ষমায় যেন সব ক্যাটাগরির অবৈধ অভিবাসীরা সুযোগ গ্রহণ করতে পারেন সেই ব্যবস্থাও গ্রহণ করেছেন দেশটির ফেডারেল অথরিটি অ্যান্ড আইডেন্টিটি সিটিজেনশিপ বিভাগ। যারা অনিয়মিত আছেন ওখানে যাওয়ার পরে ইনস্ট্যান্টলি তারা তাদের ফাইল প্রসেস হচ্ছে এবং তারা নিয়মিত হয়ে যাচ্ছে। নিয়মিত হয়ে যাওয়ার পরে তারা এখানে বৈধভাবে বসবাস করবে। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। চলতি বছরে 0.4% প্রবৃদ্ধি নিয়েও স্থবির জার্মানির অর্থনীতি। চীনের উত্থান ও অভ্যন্তরীণ পণ্যের উৎপাদন কমে যাওয়ার কারণেই এমন পরিস্থিতি বলে মনে করছেন দেশটির অর্থনীতিবিদরা। জার্মানি থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। জার্মানিতে চলতি বছরের শুরু থেকেই মুদ্রাস্ফীতির কারণে অর্থনীতিতে কিছুটা হলেও স্থবির অবস্থা বিরাজ করছে। বিশেষ করে দেশীয় নানা পণ্যের উৎপাদন কমে যাওয়া ও আমদানির রপ্তানিতে তেমন কোনো বিশেষ অর্জন না থাকায় এমন স্থবিরতা বলে জানান দেশটির অর্থনীতি বিশ্লেষকরা। যদিও চলতি বছরের শুরুর দিকে অর্থনীতিবিদরা ধারণা করেছিলেন দেশের মোট অর্থনীতিতে প্রবৃদ্ধি হবে প্রায় 0.4%, কিন্তু বৈশ্বিক মন্দার কারণে সে সম্ভাবনা ক্ষীণ হয়ে যাচ্ছে বলে মনে করেন অর্থনীতিক। জার্মানির তৈরি নানা পণ্যের মান নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি আশা অনুযায়ী সেগুলো বাজারজাত করা যায়নি। ফলে প্রথম ও দ্বিতীয় ধাপে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে খুবই সামান্য। জার্মানির অর্থনীতির এমন স্থবিরতার জন্য উৎপাদিত পণ্যের প্রতি স্থানীয় গ্রাহকদের আগ্রহ কমে যাওয়া, অর্থনৈতিক মন্দার পাশাপাশি সাধারণ মানুষের জীবন মানের উপর অর্থনৈতিক চাপ বেড়ে যাওয়া অন্যতম প্রধান কারণ বলছেন
অর্থনীতিকরা। দেখুন, আমানত বা সেভিংস রেটের মতো বিষয়গুলো যে খুব ভালো অবস্থায় আছে তা বলা যাবে না। এক কথায় পণ্যের ক্রয় বিক্রয় যদি নিয়মিত না হয় তাহলে সঞ্চয়ের মতো অতি গুরুত্বপূর্ণ বিষয়টা ঝুঁকিতে পড়বে। বাসাবাড়ির ভাড়া সহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়া মন্দার অন্যতম কারণ। সেক্ষেত্রে অর্থনৈতিক প্রবৃদ্ধি হুমকিতে পড়বে। সাম্প্রতিক সময়ে জার্মানির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে বিশ্ববাজারের বিগ জায়ান্ট চীন। বিশেষ করে জার্মানিতে গাড়ি উৎপাদন কমে যাওয়া এবং বৈদ্যুতিক গাড়ি সহ নানা মেকানিক্যাল পণ্যের বাজার চীনের দিকে ঝুঁকে পড়াটাও জার্মানির মুদ্রাস্ফীতির জন্য দায়ী। চলতি বছরে তো বটেই, সামনের বছরগুলোতেও জার্মানির মুদ্রাস্ফীতি 5.9% থেকে 2.2% এবং 2025 ও 2026 সালে তা 1.9% কমে আসতে পারে এমন মত গবেষকদের। এরপরও ভোক্তাদের অনীহার কারণে জার্মানির অর্থনীতিতে স্থবিরতা বজায় থাকতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। খেলার খবর। মিরপুরের হোম অফ ক্রিকেটে ছুটির দিনে ঐচ্ছিক অনুশীলন করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দীর্ঘ সময় তিনি কাজ করেছেন ব্যাটিং নিয়ে। মূলত অফ ফর্ম কাটাতেই এমন ব্যক্তিগত অনুশীলন টাইগার এই টপ অর্ডার ব্যাটসম্যানের। অন্যদিকে ইনজুরি কাটিয়ে ভারত সিরিজ দিয়ে স্কোয়াডে ফিরতে চান পেসার এবাদত হোসেন। শুক্রবার সরকারি ছুটির দিন স্তব্ধ হোম অফ ক্রিকেটে প্রাণের চাঞ্চল্য নেই বললেই চলে, কিন্তু সেই নিস্তব্ধতা ভেদ করে শান্তর সেই স্বভাবসুলভ ড্রাইভ। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, কিন্তু টাইগার কাপ্তান তা পারছেন কই। দল সাফল্য পেলেও সবশেষ 9 ইনিংসে তার ব্যাটে 50-র দেখা নাই। তাই তো শান্তর এমন ফিরে পাওয়ার লড়াই। ইনডোরের আউটারে 9টা থেকে বেলা 11:30। সময় বেড়েছে রোদের তীব্রতা, তবে শান্ত তাতেও হননি অশান্ত। লোকাল কোচ আর থ্রোয়ারদের সঙ্গে নিয়ে কাজ করেছেন ভুল ত্রুটি ধরতে। সামনেই ভারতের মাটিতে সাফল্য ধরে রাখার চ্যালেঞ্জ। প্রবল প্রতিপক্ষের বিপক্ষে ভালো করতে তার ব্যাটে রানের বিকল্প নেই। ভারত সিরিজ ভিন্ন চ্যালেঞ্জ আরেক টাইগার পেসার এবাদতের জন্য। সর্বনাশে ইনজুরির থাবায় বছর পেরিয়েছে, তবুও মাঠে ফেরা হয়নি সিলেট রকেটের। প্রতিপক্ষ হিসেবে টিম ইন্ডিয়া বরাবরই প্রিয় তার কাছে। টাইগার ম্যানেজমেন্টের কাছ থেকেও পেয়েছেন গ্রিন সিগন্যাল। ম্যাচ ফিট না হলেও দলের সঙ্গে চেন্নাইয়ের বিমান ধরছেন তিনি। আফসোস তো অবশ্যই, এজ এ প্লেয়ার বাহিরে থাকা, সত্যি কথা এটা অনেক কষ্টের। বাংলাদেশ টিমের সাথে হয়তো আমাকে ইন্ডিয়াতে নিবে। ওখানে দেখা যাচ্ছে আমার যে বোলিং সাপোর্ট, আমার ডক্টর, ফিজিও, ফাস্ট বোলিং কোচ, ট্রেনার সবাইকে আমি পাবো। আর আরেকটা জিনিস হচ্ছে, বিশেষ করে বাংলাদেশ টিমের মনিটরিংয়ে থাকবো। তাসকিন, হাসান, নাহিদ রানা, মুস্তাফিজ, তানজিম সাকিব সাম্প্রতিক সময়ে শুধু কাগজে কলমেই নয়, 22 গজেও টাইগার পেস বিপ্লবে আচ্ছন্ন তাবৎ ক্রিকেট দুনিয়া। তবে তাতে বেড়েছে প্রতিযোগিতা। চ্যালেঞ্জের মুখে একসময় দলের অটো চয়েস এবাদত। তবে এমন প্রতিযোগিতাকে তিনি দারুণ উপভোগ করছেন। আমাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট যে পরিমাণে এখন ইমপ্রুভ করছে আলহামদুলিল্লাহ। এখন যে কেউ, আমরা যে ওয়ার্ল্ডের যে কোনো দেশেই যাই, সবাই অ্যাটলিস্ট উইকেটটা বানাইতে গেলে একটু চিন্তা করবে। আমার কাছে অনেক হেলদি একটা কম্পিটিশন মনে হয়। আমি চাইও যে আমাদের এইরকম ফাস্ট বোলার আরও 7টা থাকবে। সো মানে তখন কি হবে, আমার নিজের তাগিদ থাকবে যে আমি আরো ভালো করতে হবে। 8 সেপ্টেম্বর থেকে গোটা দল নিয়ে শুরু হওয়া অনুশীলনে থাকছেন এবাদত হোসেন। তবে শেষ পর্যন্ত ভারতের মাটিতে তার সুযোগ না মিললেও ঘরোয়া লিগে পারফর্ম করে আন্তর্জাতিক সার্কিটে এবাদত ফিরতে চান প্রোটিয়া সিরিজ দিয়েই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এই ছিল প্রবাসী সময়। সঙ্গে থাকুন সময়ের।